জনপ্রিয় ইউটিউবে অনেক তথ্য উপাত্ত দেন, আপনার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সবার আগে বলুন কি বোধ করেন বাংলাদেশ ধরেন। আপনার ভুলটা একটু সংশোধন করে দিচ্ছি, আমার নামে কোনো মামলা নেই, আসলে এরকম ছড়িয়ে পড়েছে। আপনি যে আশঙ্কাগুলোর কথা বলছেন, সরি আমি আপনার প্রশ্ন করার আগেই উত্তরটা দিয়ে দিচ্ছি। না নিশ্চিতভাবে নিশ্চয়ই বলুন, নিশ্চয়ই বলুন। প্রথমেই একটা মিস ইনফরমেশন চলে আসছে, সেহেতু যাতে আপনিও বিব্রত বোধ না করেন, আমাকেও বিব্রত বোধ না হয়, এই জন্য আমি আপনার প্রশ্ন শেষ করার আগে আমাকে উত্তরটা দিতে হচ্ছে। মামলা হয়নি, এটি বাস্তবতা। তবে মানুষের যে পারসেপশন দাঁড়িয়েছে, হয়তো শুনেছেন অনেক জায়গা থেকে, সেই জায়গা থেকে আপনি বলছেন, শোনার জায়গা থেকে, যে আমি যেমন মাঝে একদিন অসুস্থ ছিলাম, আমি কোনো কন্টেন্ট দিতে পারিনি, ইউটিউবে আপলোড করতে পারিনি। অসংখ্য মানুষ কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছেন, আমার ইউটিউব চ্যানেলের মেইলে নক করছিল, আমার নাম্বার যাদের কাছে ছিল তারা ফোন দিচ্ছিলেন, এমনকি মাসুদ কামাল ভাই বা অন্য আরো অনেকের কাছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলেন, কলিমুল্লাহ স্যারের কাছেও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। যে কলিমুল্লাহ স্যার বলেছিলেন যে আপনি খুব টার্গেটের মধ্যে আছেন। কলিমুল্লাহ স্যার তার নিজের কথা বলেছেন, তিনি যেমন টার্গেট আছেন, আপনার কথাও তিনি বলেছিলেন আপনি টার্গেটে আছেন। জি, এটা সত্য, এটা অবশ্যই সত্য। তো এইসব জায়গা থেকে মানুষের মধ্যে তো নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে, তাই না? আমরা বাস্তবতা যা দেখছি, গণমাধ্যম যে হুমকি বা খড়গহস্ত, এগুলো আমরা দেখছি, যদিও সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে। তো এই জায়গা থেকে মানুষের ধারণা, যেমন আমি যেদিন অসুস্থ ছিলাম, যে আমাকে হয়তো তুলে নিয়ে গেছে বা অ্যারেস্ট করা হয়েছে, এরকম মানুষের নানান ধরনের মন্তব্য। ইভেন আমার পুরানো কন্টেন্টও অনেকে মন্তব্য করছিলেন যে পানা ভাই কি ব্যাপার, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কোথায় আছেন, আপনি নিরাপদে আছেন কিনা, এই ধরনের মন্তব্য। এটা দর্শকদের প্রতি আমাদের ভালোবাসা জানাতেই হবে, তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে। তো সেই জায়গা থেকে হয়তো আপনি এরকম শুনেছেন যে কোনো মামলা হয়েছে, আসলে কোনো মামলা হয়নি, তবে অবশ্যই টার্গেটেড, এটুকু আমাকে বলতেই হচ্ছে। তারপর নানান ধরনের হুমকি তো পাই, আমি আমার নিজের চ্যানেলেও কথা বলেছি, এমনি তো নানান ধরনের কমেন্ট, ফেসবুক বলছি, ইউটিউবের কন্টেন্টে নানান ধরনের কমেন্ট, মেরে ফেলার হুমকি, গায়েব করার হুমকি, গুম করার হুমকি, এরকম মব ভায়োলেন্সের মধ্যে ফেলার হুমকি, অ্যারেস্ট করা হয় না কেন, এবং অনেকের তো কন্টেন্ট তৈরি করছে। আজকেই আপনার সঙ্গে যখন কথা বলছি, শুক্রবার 8 আগস্ট, তখন 2-3 জন আমাকে নিয়ে কন্টেন্ট তৈরি করেছে যে মঞ্জুরুল আলম পান্নাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, মাসুদ কামালকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। এই হচ্ছে অবস্থা দেশের। তাহলে আপনার মতন যারা আছেন, যারা সচেতন মানুষ, তারা তো এই ধারণাটা করতেই পারেন হয়তো মামলা হয়েছে, এই জন্য অ্যারেস্ট করার কথা উঠছে, এই জন্য অ্যারেস্ট করার দাবি করা হচ্ছে, এই আর কি। না পান্না, আপনি যদি দেখুন, আপনি সৌভাগ্যবান, আপনার বিরুদ্ধে মামলা হয়নি এখনো, কিন্তু অনেকের বিরুদ্ধে শত শত মামলা আছে, শত শত সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে, আপনি জানেন। এবং সেগুলি কি হত্যা মামলা। আমরা চক্ষু বন্ধ করে বলতে পারি ভাই, আমরা একটা সাধারণ সাংবাদিক, আমাদের মধ্যে অপরাধ প্রবণ লোক থাকতে পারে, অনিয়ম করতে পারে, কারণ সাংবাদিকরা তো আর মঙ্গল গ্রহ থেকে আসে না, তারা তো আমাদের সমাজেরই অংশ, রাইট? কিন্তু তারা খুন করবে, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তবু তাদের নামে ঢালাও হত্যা মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক, আমি একটা রিপোর্টও করেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন, ইউটিউবার এস.এ. সাব্বির, ছোট বাচ্চা একটা ছেলে, সেই ছেলেটিকে আজকে সেই এপ্রিল মাস থেকে কারাবন্দী করে রাখা হয়েছে, রাইট? এবং সে নানা রকম কন্টেন্ট বানাতো, বেশ পপুলার ছিল। সেই ছেলেটিকে জামিন পেল 2 মাস আগে, জামিন পেয়ে সে কারাগার থেকে বের হতে পারেনি, ওখানে তাকে আরেকটা হত্যা মামলায় তাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। সো আপনি কেমন করে বুঝেন, যেখানে ওই যে কি বলে পাইকারি দরে মামলা চলে, সেখানে তো আপনি সেই অর্থে সৌভাগ্যবানই, এখনো পর্যন্ত সৌভাগ্যবান। জি। এমনিতে বাংলাদেশে বসে কাজ করতে কেমন বোধ করছেন? এটা কি বলার অপেক্ষা রাখে? নানান ধরনের শঙ্কা, নানান ধরনের উদ্বেগ, নানান ধরনের উৎকণ্ঠা। এবং আমরা হয়তো, দেখুন, আমরা তো সাংবাদিকতা করছি প্রায়, বলা যায় অলমোস্ট, আমার যেমন সাংবাদিকতা ক্যারিয়ার 25 বছর, আপনারাও নিশ্চয় এরকম। তো বিষয়টা হচ্ছে যে আমরা না অভ্যস্ত হয়ে গেছি সাংবাদিকতার ঝুঁকিগুলো কোথায়, রিস্কগুলো কোথায়, পরিবারের সদস্যরাও কম বেশি জানে, বোঝে, কিন্তু তাদের টেনশন তো আরো বেশি, তারা ওরিড থাকেন আমাদের চেয়েও বেশি। হ্যাঁ, আমরা ধরে নিয়েছি যে আমাদেরকে সাংবাদিকতা করতে হবে এই ধরনের ঝুঁকির মধ্যে দিয়ে, কিন্তু পরিবারের সদস্যরা, আমার ওয়াইফ, আমার সন্তান, তারা তো এতটা
নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবে নেওয়ার কথা নয় তাদের কাছে এই বিষয়গুলো। সো তারা তো চিন্তা থাকে আরো বেশি, এবং একটা হরিবল সিচুয়েশন। এবং এই কথা অবশ্যই বলতে হবে, সাংবাদিকতা ঝুঁকি মুক্ত কখনোই ছিল না, এখনো নেই, অবশ্যই আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। সরকারের পক্ষ থেকে যতই দাবি করা হোক না কেন যে স্বাধীনতার পর গণমাধ্যম কিংবা সাংবাদিকরা সবচেয়ে শ্রেষ্ঠ সময়টা উপভোগ করছে, এটা সব সময় সব সরকারই বলে থাকে। এই সরকার বলবে না তা তো নয়, এই সরকার তবে হাস্য করা হচ্ছে এটি, যেখানে এসে সাংবাদিকদের মব ভায়োলেন্সের মধ্যে পড়তে হচ্ছে, যেখানে এসে শুধু সাংবাদিক নয় গণমাধ্যমকেও মব ভায়োলেন্সের মধ্যে পড়তে হচ্ছে ইনস্টিটিউশনালি, সেখানে নাকি সর্বকালের সেরা স্বাধীনতা উপভোগ করছি আমরা সাংবাদিকরা। এবার বলুন কি মন্তব্য করা যেতে পারে গভর্নমেন্টের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে? সেটাই, আমাকে এখানে একজন একটা মন্তব্য করছে যে যে ভুয়া চেকের মামলায় একজন স্বনামধন্য ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে কামাল মাসুদ গ্রেফতার, মানে কি জানেন না কিরকম কোনো কিছু? কামাল মাসুদ, যদি মাসুদ কামাল ভাইয়ের সম্পর্কে বলা হয়ে থাকে এই প্রসঙ্গে, কিন্তু উনি ওনার কন্টেন্টে বৃহস্পতিবার একটা কন্টেন্টে উনি নিজেই বলেছেন যে তার নামে কোনো মামলা নাই, তবে তিনি নিজে একটি মামলা করেছেন, একজনের কাছে টাকা পাবেন, একটা ফ্রড চেক দিয়েছে, মানে ফেক চেক দিয়েছে, ফ্রড করেছে তার সঙ্গে, বরঞ্চ উনি মামলা করেছেন ওনার নামে। মিনিমাম কোন লেভেলে কোনো মামলা তো দূরের কথা, কোনো ধরনের কোনো ব্লেমও নাই, আমাদের নামে নাই, তাই না? তো যে মামলা দিতে তো কোনো ইয়ে লাগে না, মামলা মিনিটের কাজ, তো আপনি জানেন এটা কোনো কঠিন কিছু নাই। বলে মামলা যদি ধরেন আপনাদেরকে যদি হয়রানি করতে চায়, হয়তো সতর্কতা দিচ্ছে এখন, আরো বেশি হয়রানি না যদি থামেন তাহলে পরবর্তীতে মামলা দিবে, মামলা দেওয়ার পর যদি না থামেন তারপরে আটক করবে, তাই তো এই তো প্রক্রিয়া, তো আমরা জানি। এখানে একজন একটি মন্তব্য করেছেন যে আমার জন্য, মানে আপনাদের জন্য, মানে আমার জন্য বলতেছে কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করা হয়েছে। আপনি জানেন ডক্টর কলিমুল্লাহ স্যার বিভিন্ন সময়ে নানা রকম তথ্য দিতেন। আমি বলবো ওনাকে কেউ কেউ বলেন যে তার বিরুদ্ধে গুজবের অভিযোগ, কিন্তু আমি জিনিসটা অন্যভাবে দেখি। আমি দেখি যে তার কারণে অনেকগুলো ঘটনা ঘটনা না, দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা তিনি আগে থেকে বলে দেওয়ার কারণে অনেকগুলো ঘটনা ঘটতে পারেনি। আমি এভাবে করে দেখি, আপনার কাছে কি মনে হয়? হতে পারে, এটা হতে পারে যে সরকার অ্যালার্ট হয়ে গেছে, তিনি যেসব তথ্য দিচ্ছেন হয়ে গেছে। আচ্ছা, যারা বলেন যে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এটা তো ফর্মাল বিষয়, আমরা জানি, হ্যাঁ দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সময়টি এখন এমন যে মানুষের মধ্যে কিন্তু পারসেপশন এটি একেবারে বদ্ধমূল হয়েছে যে না, তিনি সরকারের সমালোচনা করতেন, তিনি যথেষ্ট ক্রিটিক ছিলেন, এই জন্যই তাকে মামলা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এসে তাকে আটক করা হয়েছে। এই জায়গা থেকে এই ব্যাখ্যাটা আমিও দেওয়ার চেষ্টা করেছি কেন মানুষের মধ্যে এই ধারণাটা জন্মালো। কারণ হচ্ছে যে এই গভর্নমেন্ট আসার পরে 9-10 মাস পর, গত জুনের 18 তারিখে সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, তার নামে মামলা দেওয়া হয়েছে। 2 মাস পর এসে তাকে আটক করা হয়েছে, অলমোস্ট 2 মাস পর এসে। আপনি যদি বলছিলেন প্রথমে মামলা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা, তা না হলে আটক, প্রশ্ন সেখানে যে প্রফেসর কলিমুল্লাহর ক্ষেত্রেও কি সেটি হলো? যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু না। আবার মানুষের মধ্যে এই ধারণা এ কারণেই জন্মাচ্ছে যে এই সরকারের সময় তো সরকার সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর নামে 300 কোটি টাকার অভিযোগ, আত্মসাতের অভিযোগ উঠলো। নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখন তার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর বাইরে সরকারের আরো, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন স্বাস্থ্য উপদেষ্টা, তারও এপিএস এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এবং ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ। তো সেই সবের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অ্যাকশন না নিয়ে 2020 সালের দিকে প্রফেসর কলিমুল্লাহর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মামলা, মানুষের মধ্যে তো সন্দেহ জাগবেই। এমনকি আমি যদি বলি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে এত মামলা ছিল, কিন্তু নিমেষেই সব উধাও হয়ে গেল, সব প্রত্যাহার করা হলো, তাহলে একদিকে একটা বিশেষ গোষ্ঠী বিশেষ সুবিধা পাচ্ছে,
দুর্নীতি সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে, আবার আর একদিকে অনেকের উপর খড়গহস্ত নেমে আসছে যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন। তো মানুষের মধ্যে যদি এই ধারণাটা এস্টাবলিশড হয় যে না আসলে দুর্নীতি ফুর্নীতি নয়, শুধুমাত্র সরকারের ক্রিটিক করার জন্য প্রফেসর কলিমুল্লাহকে আটক করা হয়েছে, তাহলে সেই ধারণাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? না, সেটাই সেটাই মানে বিষয়টি হচ্ছে যে ওই যে কি বলে না, কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে দোষ। এরকম এই সরকারের যাদের বিরুদ্ধে দুর্নীতির এত ঢালাও ঢালাও অভিযোগ, তাতে কিছু হবে না। ওই যে আওয়ামী লীগ আমলে ডক্টর কলিমুল্লাহ কিন্তু আওয়ামী লীগের আমলেও খুব ক্রিটিক ছিলেন, এবং তিনি আওয়ামী লীগ বেশ সমালোচনা করতেন দেখেই দীপুমণি তার বিরুদ্ধে একটি মামলা দিয়েছিল, সেই মামলাই কিন্তু এটি। তো সেটিকে এখন রজ্জু করা হয়েছে, খুব স্পষ্টতই কোনো সন্দেহ নাই যে তার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে যাতে করে সে কোথাও কথা বলতে না পারে। আপনি আমাকে একটু বলুন তো মঞ্জুর আলম পান্না, আপনিও একজন আগে আওয়ামী লীগ সরকারের একজন ক্রিটিক ছিলেন আমি যতটুকু বুঝতে পারছি, এবং এখনো আপনি এই সরকারের ক্রিটিক, রাইট? তো মানে দুই আমলে কি পার্থক্য বোধ করছেন? দুই আমলের পার্থক্য আমি শুধু এটুকু বলবো, যদি আপনি ওভারঅল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রের সবটা ব্যবহার করেছিল, যত ধরনের রাষ্ট্রযন্ত্র আছে, স্টেট মেশিনারিজ আছে, আপনি পুলিশ বাহিনী বলেন, আপনি র্যাব বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, ব্যবহার করেছে, এটা বাস্তবতা। কিন্তু এই সরকারের আমলে যেটি হচ্ছে, তারা সব ধরনের স্টেট মেশিনারিজ ব্যবহার করছে, তার সাথে যোগ হয়েছে মবক্রেসি। এটা তো আওয়ামী লীগ আমলে ছিল না। তার মানে কি? তার মানে আরো ভয়ঙ্কর হয়েছে। এবং এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর, মানে এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে এক ধরনের সমর্থন দেওয়া হচ্ছে। যে মবগুলো ঘটছে, মব ভায়োলেন্স ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে বলা হচ্ছে প্রেসার গ্রুপ। কে না বলেনি এ ধরনের মন্তব্য? সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন, সহকারী প্রেস সচিব নামটা আমি ভুলে গেলাম, আজাদ মজুমদার না, আরেকজন আছেন নিউ এজে কাজ করতেন, না আজাদ মজুমদার নিউ এজে কাজ করতেন, না, আজাদ মজুমদার না, আরেকজন ফয়েজ, মিস্টার ফয়েজ নিউ এজে, উনিও নিউ এজে ছিলেন, মিস্টার ফয়েজ নাকি, যাও আমি বলতে পারি না। আচ্ছা, আজাদ মজুমদারকে আমি চিনি, আমার বন্ধু। আচ্ছা, সরকারের উপদেষ্টাদের অনেকে বলছেন যে মব হিসেবে দেখলে হবে না, এমনকি সরকারের যে কিংস পার্টি এনসিপি তাদের অনেকে বলছেন। তার মানে কি? মবকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে জায়েজ করা হচ্ছে। এটা তো আমরা কখনো দেখিনি। আওয়ামী লীগের নামে হাজারো অভিযোগ আমি নিজে করেছি। আওয়ামী লীগ আমলে অবশ্যই আমাকেও টর্চারিং এর শিকার হতে হয়েছে, এটা বাস্তবতা। গোয়েন্দা সংস্থাগুলো, শুনেন আমি বলি, শেখ হাসিনার জন্মদিন, আচ্ছা আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, কোন রাষ্ট্রনায়কের জন্মদিন, কোন সরকার প্রধানের জন্মদিন, সেটা কি হেডলাইন হতে পারে? সেটা একটা নিউজ হতে পারে, হেডলাইন হতে পারে না। কেন হবে না? আপনি বলুন না যে আপনি ওই আমল পেয়েছেন কিনা, দাঁড়ান, আপনি ওই আমল হয়তো তাহলে পাননি। ধরেন 2001 থেকে 2005 খালেদা জিয়ার জন্মদিন যেই 15ই আগস্ট যে উৎসব পালন করা হতো। আচ্ছা, আমি তো সেটা বলছি না, আমি বলছি কে কি করেছে সেটা বড় কথা না, হওয়া উচিত কিনা গণমাধ্যমে আপনার। অবশ্যই উচিত নয়, একটা বড় যে একটা সিঙ্গেল কলাম হতে পারে। আমি সেটাই বলছি, জন্মদিনে সংশ্লিষ্ট রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান যদি নিজে কেক কাটেন বা তার জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন, সেটাকে কেন্দ্র করে হেডলাইন হতে পারে। হ্যাঁ, চটকদার কোনো মন্তব্য করেছেন বা খুবই গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য করেছেন, সেটাকে কেন্দ্র করে। কিন্তু আজকে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন, আজকে মনে করেন শেখ হাসিনার জন্মদিন, আজকে খালেদা জিয়ার জন্মদিন, এটা নিউজের একটা পার্ট হতে পারে, সেকেন্ড পার্ট। আমি টেলিভিশনে যে কথা বলি, সেকেন্ড পার্ট, থার্ড পার্টে যেতে পারে, হেডলাইন হতে পারে নিশ্চয়ই না। আমি একজন নিউজ পার্সন হিসেবে সেটা মনে করি না। তো মনে করুন যে শেখ হাসিনা সরকারের সময় কেন হেডলাইন হলো না, যেখানে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ তার জন্মদিন উদযাপন করছে, সেটিকে আবার হেডলাইন করতে হবে? আচ্ছা, কি আমি বলি, মানে আপনি যদি মানে আমি বলছি না যে এটা ভালো কোনো কিছু, হ্যাঁ, কিভাবে করে আমার ধরেন আমি ইউটিউবে এখন আমার যে চ্যানেল বাংলা নিউজ নেটওয়ার্ক, এটা আমি কিভাবে চালাবো একদম আমার এখতিয়ার।
আমার এডিটোরিয়াল পলিসি। এখানে অবশ্যই পৃথিবীর সম্পাদক কোনো গভর্নমেন্টের সাধ্য নাই যে আমাকে এখানে নির্দেশনা দেবে যে যে আমি কিভাবে এটা পরিচালনা করব, রাইট? আপনি এবং পাঠক দর্শকরাই হচ্ছে গিয়ে আমাদের বিচারক, তাই তো? তো সেই ক্ষেত্রে ধরেন মানে এই আমেরিকাতেও এক একটা চ্যানেল, কে ডেমোক্রেটিক চ্যানেল, কে রিপাবলিকান চ্যানেল, এগুলো আমরা সবাই জানি, যে যার মতো করে এডিটোরিয়াল পলিসি নিয়ে কাজ করে। তো এখন ধরেন দিনকাল পত্রিকায়, আপনি তো দিনকাল পত্রিকা মনে হয় পান নাই, দিনকাল পত্রিকায় তখন খালেদা জিয়ার আজ জন্মদিন 15ই আগস্ট, আপনি জানেন তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে, তবু ব্যানার হেডলাইন। আমি শেষ করি। এখন ধরেন বাংলার বাণী কি সেটা করবে? নিশ্চয়ই করবে না। আপনি বুঝতে পেরেছেন? আমি ছেড়ে বলছি ওগুলো তো ওই দিকটাতে না যাই। আমার মনে হয় এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এই দুই আমলে ধরেন আপনি এখন যে ধরনের আতঙ্ক বোধ করেন, কিংবা যে ধর আপনি বলছেন আপনি টার্গেট, এরকম টার্গেটেড কি আগেও ফিল করতেন কিনা? হ্যাঁ, কম বেশি করতাম, অবশ্যই করতাম। এবং যখন কিনা 5 আগস্টের আগে আগে তুমুল একটা ভয়ঙ্কর পরিস্থিতি সারা দেশে, তখন তো অবশ্যই অবশ্যই মোটামুটি কেউ যদি জিজ্ঞেস করতো আপনি কোথায় আছেন, আমি তো সহজে বলতাম না। কিন্তু এখন আমি কি বললাম যে এখন আরো ভয়ঙ্কর যে অবস্থাটি, মবক্রেসি যোগ হয়েছে। আমি মনে করুন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের চোখকে ফাঁকি দেওয়াটা যতটা সহজ ছিল, এখন তো বাসার বাইরে, ঘরের বাইরে যেতেও তো ভয় করে। আমি আমার পরিবারের জন্য একটা জিনিস নিয়ে আসবো, সেটা নিয়ে আসতে তো ভয় করে যে কখন মবক্রেসির শিকার হতে হয়। এবং আমার মনে হয় শুধু আমি না, সাংবাদিকতার জায়গা থেকে আমি না, কদিন আগে যে জরিপটি পরিচালিত হয়েছে, সম্ভবত কারা করলো এটি, যাই হোক আমার মনে পড়ছে না, তো সেখানে দেখা যাচ্ছে যে 13% মানুষ, আমার যে ভুল না হয়ে থাকে, তারা ঘরের বাইরে বের হতে আতঙ্ক বোধ করছে। 9% মানুষ, আমার আমার ইনফরমেশন এদিক ওদিক হতে পারে একটু, 9% মানুষ ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছে না এই সরকারের সময়। ঘরের মধ্যে নিরাপদ বোধ করছে না। আপনি সারাদিন ক্লান্তি শেষে, কাজ শেষে ঘরে আসবেন একটু বিশ্রামের জন্য, একটা নিরাপত্তার সাথে মানে কয়েক ঘন্টা ঘুমের জন্য, পরিবারের সদস্যদের জন্য সময় কাটাতে, হ্যাঁ, আপনি সেই ঘরেও নিরাপত্তা বোধ করছেন না। তাহলে আপনি কি বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? এটা তো আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না, নানান ধরনের ইনফরমেশন তো আমাদের সামনে আসছে, নানান ধরনের জরিপ তো আমাদের সামনে আসছে। সেই জায়গা থেকে আমি মানে আমাদেরকে অনেকে বলতে পারে বায়াসড, বলতে পারে সরকার, আচ্ছা এগুলো না অনেক পুরানো হয়ে গেছে। হ্যাঁ, মনে করুন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করলে বিএনপি জামাতে দালাল বানাতো, এখন আবার বলা হচ্ছে ফ্যাসিবাদের দোষ, সত্য কথা বললেই গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছে, আর গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া মানে হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, গভর্নমেন্টের মনে করছে, গভর্নমেন্টের অনুসারে যারা, তারা মনে করছে। এটা মনে করলে তো কিছু করার নাই না। একজন বিচারক যখন কোনো মামলা রায় দেয়, সেই রায়টি তো দুই পক্ষের পক্ষে যায় না, কোনো না কোনো পক্ষের যায়, কোনো না কোনো পক্ষের বিপক্ষে যায়। তাহলে আমরা যখন সমালোচনা করছি, আমরা যখন সত্যটি উচ্চারণ করছি, তখন তো কারো না কারোর বিপক্ষে যাচ্ছে, বিপক্ষে যেতে গিয়ে অন্য কারোর পক্ষে চলে যাচ্ছে। তা আমাদের তো কিছু করার নেই। এখন মনে করুন যে অনেকে বলছে যে গঠনমূলক সমালোচনা করুন সরকার। গঠনমূলক বলতে কি বোঝায়? মানে আমি জোর করে হলেও আমি ব্যালেন্স করবো। আমি এই সরকারের সমালোচনা করছি, দুইটা আমাকে ভালো কাজ খুঁজে বের করে আরো দুটা বলতে হবে। সাংবাদিকের কাজ তো ব্যালেন্স করা না, সাংবাদিকের কাজ তো পিআর করা না। এবং যারা বলেন আমাদেরকে যে আওয়ামী লীগের দালাল, আচ্ছা দালালি করতে গেলে তো সরকারের দালালি করলেই ভালো হয়, সেখানে তো মানে খুরমা খেজুর পাওয়া যায়, হালুয়া রুটির ভাগ পাওয়া যায়, তাই না? আবার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, অন্য কারোর দালাল বানিয়ে দিয়েছে বিএনপি জামাতের, কেন ভাই আমরা সবসময় বিরোধী দলের দালালি করতে যাব? দালালি করতে হলে তো সরকারি দলের দালালি করলে তো নিজের ভাগ্য উন্নয়নটা ঘটানো যায়। তাহলে আমরা কেন অলওয়েজ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আর আমাদেরকে বিরোধী দলের দালাল বানিয়ে দিচ্ছে? আমিও সেটাই বলি, গত 15 বছর আওয়ামী লীগের ধারে কাছে আমি গেলাম না, হ্যাঁ, তো এখন হয়ে গেছে আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দোসর। ওকে ফাইন, আই ডোন্ট কেয়ার। কারণ যেটা সত্য, ওই যে সত্য কারো না কারো পক্ষে যাই, তাই না? আর সাংবাদিকের তো কোনো বন্ধু থাকে না, আপনি সব আমলি মার খাবেন, সমালোচনার মধ্যে পড়বেন, এটাই স্বাভাবিক, এটাই নিয়তি। ওই যে থ্যাঙ্কসলেস জব, তাই না? এই আজকে ধরেন আমরা যে কাজই করছি, হয়তো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তো সবার আগে আপনারই আঘাত করবে, রাইট?
অবশ্যই অবশ্যই আই নো বলবে যে দ্যাট। তুমি তো 5 আগস্টের আগে আমার বিরুদ্ধে সমালোচনা করেছিলা। তুমি লাল বদর ছিলা। হ্যাঁ, হ্যাঁ, আলবদর ছিল। আবার এই সরকার এসে বলবে যে আরে ও তো আমাদের সমালোচনা করছে, ও তো ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে আনার জন্য কথা বলছে। যাবো কোথায় বলেন তো আমাদেরকে? না, কোথায় কোথাও কথা যাওয়ার দরকার নেই। নিজের কাজটা আমি বুঝি, নিজের কাজটা সেটাই, সেটাই। করে যাওয়াটাই জরুরি। আমি বলি আমি কারো খাই না, কারো পড়ি না, কারো ধারও ধারি না। এক্সাক্টলি। এখন I do আমার agree. আমার বুদ্ধি বিবেচনায় যেটা ভালো মনে হয়, যেটা সঠিক মনে হয়, যেটা সত্য মনে হয়, আমি সেটাই করার চেষ্টা করি। এখন সেটা সবার ভালো লাগতে হবে নট নেসেসারিলি, কিন্তু সেই আবার ভারসাম্যেরও একটা ব্যাপার আছে আসলে, যেহেতু আমাদের সমাজটা মারাত্মক রকমের বিভক্ত। কিন্তু আপনি তো আর কারো মাথা কেটে কিংবা কারো পায়ের নিচে ওই যে চেয়ার দিয়ে তো আপনি সমান সমান বানাতে পারেন না, তাই না? তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, এই যে কালকে তুহিন নামের যেই সাংবাদিককে গলা কেটে হত্যা করা হলো, এর আগে একজন সাংবাদিক ওই এলাকাতেই একজন সাংবাদিকের আঙ্গুল কেটে, তার কবজি কেটে তাকে হত্যা করা, অনেকেই এর মধ্যে বোধহয় 8 জন সাংবাদিক গত 1 বছরে হত্যার শিকার হয়েছে। এই সংখ্যা কি আরো বেশি নাকি? এক্সাক্ট পরিসংখ্যান দিতে পারবো না। আপনি কি পরিসংখ্যানটা জানতে চাইলেন নাকি যাকে গলা না, কেটে আমি হত্যা বলছি করা এই হয়েছে? সংখ্যাটি আরো বেশি কিনা, মানে নিপীড়নের মাত্রাটা কোন লেভেলে? হতে পারে, আমরা তো সবসময় এক্সাক্ট নিউজটা জানি না, তাই না? পত্রিকায় কয়টি আসে খবর, কয়টি খবর টেলিভিশনে আসে, যারা ধর্ষণের শিকার হয় সেই ধর্ষণের ক্ষেত্রে মামলা কতগুলো হয়, আমরা তো মামলা দিয়ে বিচার করি, কতগুলো মামলা হলো, কতগুলো বিচার হলো, রায় হলো, এগুলো দিয়ে বিচার করি। কিন্তু কতটি ধর্ষণের খবর গণমাধ্যমে আসে আমরা জানতে পারি নিজেরাই, বা কয়টি খবরে জানতে আমরা যারা সাংবাদিক গণমাধ্যম কর্মী তারা কয়টি খবর জানতে পারি। সেম এজ এই যে আপনি সাংবাদিক নির্যাতনের কথা বলছেন, হত্যাকাণ্ডের কথা বলছেন, কয়টি খবর রিয়েল মানে কোয়ান্টিটি বলি বা ঘটনার ইভেন্টের কথা বলি, আমরা কয়টি জানি? নিশ্চয়ই সবকিছু জানি না, সবগুলো আমাদের নখদর্পণে বা আমাদের হিসাবে আসে না। জি। এখন সেটা তো আসে না, এবং এগুলি তো এখন আর ট্র্যাক করারও কোনো উপায় নেই, কারণ এমন ভাবে এনার্কি চলছে যে একটার পর এত রকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যেগুলোকে তো ট্র্যাক রাখাও খুব কঠিন কাজ। অবশ্যই। ট্র্যাক রাখছেন কিভাবে বলেন তো? কোনোভাবে রাখতে পারেন? ট্র্যাক মানে যারা নির্যাতনের শিকার হচ্ছে, আপনি তাদের কথা বলছেন? জি না, এত ঘটনা যে ঘটছে বাংলাদেশে, সেই মানে একটি ঘটনার রেস শেষ হতে মানে ফলো আপ করতে না করতে তো আর একটা ঘটনা চলে আসে, ফলে কোন ঘটনাকে ফলো আপ করতে পারেন না। আপনি যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটলো, হ্যাঁ, মানে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিভৎস বর্বরোচিত যে হত্যাকাণ্ড, ঢাকা মেডিকেল কলেজের সামনে পাথর দিয়ে যে ব্যবসায়ীকে হত্যা করা হলো, আর কোনো আলোচনা আছে? নাই। আছে। আমরা তো কথা বলছি বিভিন্ন ইস্যু নিয়ে, তা আমরা তো নতুন নতুন ইস্যু কারণে সেটা ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে মাইলস্টোনের, এখন আর কেউ মাইলস্টোনের কত শিশু মারা গেল কেউ খবর জানতে চায় না। না, এখন তো আর সেটি পূরণ হয়ে গেছে। এখন আপনি ওই নিউজটা দেন, মানুষ ওটা দেখবে না। কেন দেখবে না? ওটা পূরণ হয়ে গেছে, মানুষের আগ্রহ নেই এখন নতুন নতুন সংবাদের প্রতি। এখন মানুষ আগ্রহ নেই না, আগ্রহ নেই না, আমার মনে হয় যে এতগুলি ক্রমাগত এত ঘটনা ঘটতে থাকে, ওইটার পিছনে আমি সেটাই বলছি। অনেকে অভিযোগ করেন, কিরে ভাই আপনারা এই নিউজটা কেন আস্তে আস্তে ছোট করে 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 ভিতরে পেজে নিয়ে যাচ্ছেন? এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা অনেক আগে থেকে শুনে আসছি, অথবা আমরা যখন নিজেরাই দর্শক ছিলাম টেলিভিশনের নিউজের অথবা পাঠক ছিলাম, তখন আমাদের মনেও প্রশ্ন আসতো যে কেন এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা 2-3 দিনের মধ্যে ভিতরের দিকে চলে যাচ্ছে। বিকজ এত এত ঘটনা জন্ম হচ্ছে যে নতুন ঘটনাগুলো তো মানুষকে জানাতে হবে। সো টাইম, স্থান, কাল এগুলো ধরেই তো গুরুত্ব কম থাকে। এখন মাইলস্টোনের ঘটনা আপনি আজকে লিড করবেন, নাকি গাজীপুরে যেটা ঘটলো বা টঙ্গীতে যেটা ঘটলো সেটি আপনি লিড করবেন? এখন তো মাইলস্টোনের ঘটনা কোনো পত্রিকাতে নেই বলতে গেলে। হ্যাঁ, কেবলমাত্র বৃহস্পতিবার একটি খবর এলো যে তারা ক্লাস শুরু করেছে, মাইলস্টোন কলেজে ক্লাস শুরু হয়েছে 12 দিন পরে। এই খবরটি এসেছে তাও ছোট করে। আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন হ্যাঁ, প্রথম 2 দিন খুব হই হুল্লোড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে সব ফাটিয়ে দেওয়া হলো, সমালোচনায় ভরপুর হয়ে উঠলো, নিউজও হলো কোনো কোনো গণমাধ্যমে খুব বড় আকারে, আমরা কন্টেন্ট করলাম। কই আমরা কি এখন সেগুলো নিয়ে কথা বলছি? মানুষের আগ্রহ তো দূরের কথা, আমরাই তো কথা বলছি না। কেন কথা বলছি না? এত এত খবর আসছে যে আপনি কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবেন? আপনি তো সব নিউজ নিয়ে কথা বলতে পারবেন না, সেই ক্যাপাবিলিটি সেই সুযোগ তো আমাদের কারণ নেই।
সো এইভাবে সব হারিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে গাজীপুরে যে ঘটনাটি ঘটলো, সাংবাদিক তুহিন আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হলো বিভৎস অবস্থায়, সেই নিউজটিও আমার মনে হয় 2-1 দিনের মধ্যে ওটা ইসে চলে যাবে, মানে একবারে অতল গহ্বরে চলে যাবে। প্রফেসর কলিমুল্লাহ নিউজটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে অনেক বেশি বলা বলি হয়েছে, সমালোচনা হয়েছে, যদিও ইলেকট্রনিক মাধ্যম বা মেইন স্ট্রিমের গণমাধ্যমে শুধু আটকের খবরটা এসেছে, কারাগারে যাওয়ার বিষয়টি এসেছে, এছাড়া তো অন্য কিছু আসেনি। তাহলে এখন বিষয় হচ্ছে যে এটিও তো আড়াল হয়ে গেছে। আমার মনে হয় বড় জোরে একদিন টিকবে। আপনাকে যদি আটক করা হয়, আমাকে যদি আটক করা হয়, ওটা নিয়ে একদিন কথা বলা হবে, তারপরেও নতুন কোনো সুলতানাকে, নতুন কোনো পান্নাকে আটক করা হবে, কথার কথা, বা মামলা দেওয়া হবে, তো আবার সেগুলো নিয়ে মানুষ পড়ে থাকবে। অথবা অন্য কোনো ঘটনা ঘটবে, মানুষের চোখ, মানুষের দৃষ্টি অন্যদিকে চলে যাবে। গোপালগঞ্জে যে এত ভয়াবহ ঘটনা ঘটলো, এখন এতদিন পর এসেও ঘটনা ঘটেছে গত 5 তারিখে নাকি না 8 তারিখে জুলাইয়ের, তো 22 দিন পরে এসে মামলা দেওয়া হচ্ছে শত শত মানুষের নামে। তাও কিন্তু সেই নিউজটা বড় আকারে আসছে না, গোপালগঞ্জ মানুষ ভুলে গেছে। অতএব এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। জি। আর একটা পর একটা ঘটনা মানে অতল গহ্বরে হারিয়ে যেতেই থাকবে। জি পান্না, এখানে একজন একটা মন্তব্য করেছেন, ডক্টর কলিমুল্লাহর নামে দীপুমণি নাকি মামলা দেননি, এটা কি সত্য নাকি আপনার জানা আছে? আমাকে যতদূর মনে পড়ে ডক্টর কলিমুল্লাহ আমাকে বলেছিলেন তার নামে যে মামলাটি, এটি ডক্টর দীপুমণির আমলে দেয়া 2020 সালে, এবং শত্রুতাবশত তিনি দিয়েছেন মামলাটি। না, দীপুমণির সময় মামলা, আমি যতদূর জানি প্রফেসর কলিমুল্লাহর নামে এর আগে আরো একাধিক মামলা হয়েছিল আওয়ামী লীগের সময়, সেগুলো তিনি ফেস করেছেন। আর আপনি যেটি বলছেন বোধহয় একটু ভুল আছে, এই মামলাটি ওই সময়কার অভিযোগের ভিত্তিতে 18ই জুন এই মামলাটা দেয়া হয়েছে বর্তমান সরকারের সময়, আমার যদি ভুল না হয়ে থাকে, আমি যতটুকু জানি। না, অভিযোগটা আমি বলি, অভিযোগটা হচ্ছে আপনার দীপুমণির আমলে, হ্যাঁ ঠিক আছে, এই সেই তখন মামলা করা দেয়া হয়েছে, সেই মামলাটি দুদক টেক ওভার করেছে এই জুন মাসে। মামলাটি দুদকই ছিল না। আচ্ছা যাই হোক, কিন্তু দীপুমণির আমলের মামলাটিকেই এখন আবার ইয়ে করা হয়েছে এইটুকু মনে হয়। এনিওয়ে, কিন্তু এগুলো তো একটা আইনি প্রক্রিয়া, কিন্তু আইন কানুন বলে কিছু আছে নাকি সবই বিচারহীনতার আতঙ্কটাই বেশি? দেখুন, পুরনো বোতলে নতুন মদ, একটা কথা আছে না, নাকি নতুন বোতলে পুরনো মদ, নতুন বোতলে পুরনো মদ। তো বিষয় হচ্ছে যে নতুন বোতলে পুরানো মদ, পুরানো মদের সাথে আরো বিষক্রিয়া বেশি হচ্ছে এখন। আপনি আইসিটি আইনে কি কারোর বিরুদ্ধে মামলা হয়নি এই সরকারের সময়ে? ওই যে মডেল সৌদি রাষ্ট্রদূতের সাথে একটা সম্পর্কের জায়গা থেকে যে এটি আলোচনা সমালোচনা এলো, তার বিরুদ্ধে কত আগের আইনে মামলা দেওয়া হয়েছে। এখন সাংবাদিক হত্যাকাণ্ড ঘটছে না, গণমাধ্যমে পুরো আক্রমণ হচ্ছে না। দেখুন, এর আগে গণমাধ্যমগুলোর উপরে প্রতিটি সরকারি যে দলই ক্ষমতা থাকুক না কেন, তাদের রক্তচক্ষুর মধ্যে পড়তে হয়েছে, রোশনালে পড়তে হয়েছে। হয় টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে, পত্রিকা লাইসেন্স বাতিল করে, মানে ডিক্লারেশন বাতিল করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। জনকণ্ঠ যে প্রক্রিয়া দখল করা হলো, জনকণ্ঠ একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান। আপনি একটু আগে বলছেন যে প্রত্যেক প্রতিষ্ঠানেরই একটা নিজস্ব ধর্ম থাকে, নিজস্ব চরিত্র থাকে, অথবা খুব সহজভাবে বললে সম্পাদকীয় নীতিমালা থাকে। জনকণ্ঠ কাকে সাপোর্ট করবে কি করবে না, ইটস টোটালি ডিপেন্ড অন জনকণ্ঠ অথরিটি। তো জনকণ্ঠ মনে করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, জনকণ্ঠ যদি মনে করে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, জনকণ্ঠ যদি মনে করে ফ্যাসিবাদের পক্ষেই কথা বলবে, এটা তো জনকণ্ঠের বিষয়। এবং জনকণ্ঠের এটি যদি কোনো অপরাধের মধ্যে পড়ে থাকে, যদি কোনো অন্যায় হয়ে থাকে, এটা পৃথিবীর কোন আইনে অপরাধের মধ্যে পড়বে বলুন তো? আমি ধরে নিলাম অপরাধ, তার জন্য তো বাংলাদেশেও স্বতন্ত্র আইন আছে। না না, এটা আইন কোন আইনে তাকে এটা ফেলবে? সে যদি মনে করে থাকে আমি মুক্তিযুদ্ধের পক্ষে বলবো, ধরেন বাংলাদেশের সংগ্রাম নামে একটা পত্রিকা ছিল, এখন বোধহয় আরো চালু হয়েছে, সে রাজাকারের পক্ষে থাকবে, সে জামাত ইসলামের মুখপাত্র, রাইট, মুখপাত্র, তো এটা এখানে তো কেউ বন্ধ করার এটা তো এখতিয়ার কারো নাই। অবশ্যই নাই। আমি বলছি যদি বললে আপনাকে আইনি প্রক্রিয়া করতে হবে, আপনি মব দিয়ে করবেন, এটা তো হয় না। আমি সেটাই তো বলছি, তার জন্য প্রেস কাউন্সিল আছে, প্রেস কাউন্সিলে যাওয়া যেতে পারে,
সেই কথাটাই আমি বলছিলাম। আমি কিছু লোক নিয়ে এসে আমি ঘোষণা দিয়ে জনকণ্ঠ দখল করব, আমি ঘোষণা দিয়ে আমি সেখানে আবার দখল করার পরে সেখানে অনলাইন পোর্টালে বা প্রিন্ট ভার্সনে আমি লিখবো যে জনকণ্ঠ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আরে জনকণ্ঠ এটা কার বাপের টাকায়? জনকণ্ঠ পরিবারের বাপের টাকায় তো। জনকণ্ঠ তো একজন মালিক আছে। এটা তো এমন না যে সরকারি প্রতিষ্ঠান, যে সরকারি প্রতিষ্ঠান দখল মুক্ত হয়েছে, সরকারি প্রতিষ্ঠান রাজাকার মুক্ত হয়েছে বা ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তা তো না। জনকণ্ঠের কাছে ওটা আদর্শ। আপনি আজকে যে নাহিদ ইসলাম যে কথাগুলো বললো যে কোনো ৭১ পন্থী বা ৭১ বিরোধী বলে কিছু থাকবে না, বাংলাদেশ চলবে ২৪শে আন্দোলন ভিত্তিতে। কেন? কিসের ভিত্তিতে চলবে? অবশ্যই ৭১-এর ভিত্তিতে চলবে। ৭১ আমার হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। কত বড় দুঃসাহস যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলে যে ৭১ পন্থী বা ৭১ বিরোধী বলে কিছু নেই। তারা একদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলছে, কাদেরকে নিয়ে ঐক্য করছে? যুদ্ধাপরাধীদের নিয়ে, যুদ্ধাপরাধীর দলকে নিয়ে, বা ৭১ যারা বিরোধিতা করেছে তাদেরকে নিয়ে। আপনি ফ্যাসিস্ট বিরোধী ঐক্য করবেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে। কি সুন্দর নীতি, কি সুন্দর আদর্শ, তাই না? কি অদ্ভুত বিষয়। এরা মনে হয় ওই যে কি বলে না, ওই মানে চোখে হাওয়া দেখে, মানে হাওয়ায় গা ভাসাচ্ছে। তারা বাংলাদেশের মানুষকে তো এখনো চেনে না। বাংলাদেশের মানুষ একটু বুঝতে হয়তো সময় লাগবে। কি বলে মানুষ, কি বলে? একটু আগে একটা কন্টেন্ট ছেড়েছি, সেখানে ওই মন্তব্যটাই করছিলাম যে এখন তো আওয়ামী লীগ মাঠে নেই, ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা ইচ্ছে বলার চেষ্টা করছে। পারলে বলুক তো বিএনপির বিরুদ্ধে। মাঝে তো একবার বলেছিল যে মুজিববাদ জিয়াবাদ বলে কিছু থাকবে না। জিয়াবাদ বলে কিছু থাকবে না, পরে তো এমন এক অর্থে ধাওয়া খেলো, এক অর্থে আর কি এমন কথা শুনলো, জবাব পেলো, পরবর্তীতে আর জিয়াবাদ শব্দটা মুখে নিয়ে আসে না, যেহেতু বিএনপি এখনো আছে। সো আওয়ামী লীগ নেই বিধায় মুজিববাদ আওয়ামী লীগ নিয়ে কথা বলছে, ফ্যাসিবাদ নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। বিএনপির বিরুদ্ধে কথা বলে দেখি কত শক্তি, বলুক না। এরা হয়তো মনে করছে আওয়ামী লীগ আর কোনোদিনও আসতে পারবে না। এদের কেন যেন এরকম একটা মানে অবাস্তবিক ধারণা তৈরি হয়েছে। এদের কোনো আইডিয়াই নেই বাংলাদেশের। আরো অনেক বিজ্ঞ মানুষকে আমি দেখেছি, তাদের অনেকেরই ধারণা যে আওয়ামী লীগ 50 বছরও আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশে আওয়ামী লীগের রুট বাংলাদেশের মাটির গভীরে, কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না। হয়তো ভিন্ন ফর্মে, নতুন ভাবে, কোনো না কোনো ভাবে তারা তো অবশ্যই আসবে। কিভাবে চাপা দিয়ে রাখবেন? এক্স্যাক্টলি। মত দিয়ে আপনি কোনো আদর্শ, আমি জামাতের কথাই ধরলাম। জামাতকে আপনি পছন্দ নাই করতে পারি, কিন্তু জামাত যারা করে তাদের কাছে সেটা আদর্শ। আমরা তো এটার বিরুদ্ধে কথা বলি। যখন 5 আগস্টের আগে, 2রা আগস্টের দিকে 2024-এ যখন জামাতকে নিষিদ্ধ করা হলো, তখন তো আমি নিজে বলেছি যে আইন করে কোনো আদর্শকে নিষিদ্ধ করা যায় না, বরং সেটি আর জঙ্গিপনায় রূপ নেয়। তো বিষয় হচ্ছে জামাত তো অনেক বিতর্কিত একটি বিষয়, অন্তত আমাদের ৭১-এর জায়গা থেকে। সেখানে আপনি আওয়ামী লীগের মতন এমন ব্যাপক গণভিত্তিক একটি দলকে আপনি যতই ফ্যাসিবাদ বলেন না কেন, তার তো সমর্থক আপনি যদি 35% ধরেন, 6 কোটি মানুষ আছে না? আওয়ামী লীগ ফ্যাসিবাদকে এভাবে করে, ফ্যাসিবাদের যে সংজ্ঞা, সেটার সঙ্গে তো এটা মেলে না। ফ্যাসিবাদের বরং এই সরকারের সঙ্গে ফ্যাসিবাদ মেলে, এই সরকারের কর্মকাণ্ডের সঙ্গে ফ্যাসিবাদের সবকিছু মেলে আর কি। আওয়ামী লীগ কর্তৃত্ববাদ ছিল, অবশ্যই কর্তৃত্ববাদী ছিল আওয়ামী লীগ। পরবর্তী সে স্বৈরাচারের রূপ নিয়েছে, আমি সব ধরে নিলাম। আর যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, আমি তো এটা আপনার শোতে নয়, আপনার এই টক শোতে, আমি অসংখ্যবার বলেছি, যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে থাকে তাহলে ডক্টর ইউনূস সরকার হচ্ছে আরো বড় ফ্যাসিস্ট। আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, তাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে 15.5 বছর লেগেছে। আর এই সরকার 1 বছরের মধ্যে তার অনেক কিছু, আওয়ামী লীগ যা যা করেছে, নেগেটিভ যা যা করেছে, তার সবকিছুকে ছাড়িয়ে গেছে 1 বছরে। তাহলে বড় ফ্যাসিস্ট কে? এবং এই কথাটা তো ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক, তিনি নিজেও তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঘোষণাপত্রকে কেন্দ্র করে, যে ঘোষণাপত্র আছে 2008 সালের ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি হয়ে ওঠে। সেখানেও তো ডেভিড বার্গম্যান, যিনি আওয়ামী লীগ সমালোচক ছিলেন, আওয়ামী লীগের সমালোচক ছিলেন, তিনিও তো বলেছেন যে এই কথা। আওয়ামী লীগের সমালোচক না, তিনি নিজামীর আইনজীবী ছিলেন। না, ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক। ডেভিড বার্গম্যান নিজামীর আইনি পরামর্শক ছিলেন না, তিনি তো সাংবাদিকতা করেছেন, তিনি আইনি সাংবাদিকতা তো করছেন, কিন্তু তিনি সরাসরি সরাসরি নিজামীর পক্ষ নিয়েছিলেন। না, পক্ষ নিয়ে আর কথা,
পক্ষ নিয়ে এক কথা, তিনি আইনি আইনি পরামর্শক হিসেবেও কাজ করেছেন তার। না 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 না, এটি আমার মনে হয় এটি ভুল ধারণা, এটি ভুল ইনফরমেশন। না, উনি তো আর আইনজীবী না, তিনি আইনি পরামর্শক হবেন। ডেভিড বার্গম্যান তো বিবিসির সাংবাদিক ছিলেন। জি, হ্যাঁ, তো তিনি তো আর, আপনি বলতে পারেন আইনি পরামর্শক হচ্ছেন না মানে আইনি পরামর্শক বলতে তিনি খুব স্পষ্টভাবে নিজামীর পক্ষে অবস্থান নিয়েছিলেন। না, নিজামীর পক্ষে অবস্থান নিয়ে স্পেসিফিক্যালি সেখানে যুদ্ধাপরাধ যে মামলাগুলো তার যে বিচার প্রক্রিয়ার কিছু বিতর্কিত ইস্যু ছিল, কিছু অস্বচ্ছ প্রক্রিয়া ছিল, যেমন তার মধ্যে একটা স্টাইপিক ক্লেমকারী, হ্যাঁ, তারপরে সুখরঞ্জন বালু যিনি আসামি হয়েছিলেন, মানে সাক্ষী হয়েছিলেন দেলোয়ার হোসেন সাঈদীর, তাকে খুঁজে পাওয়া গেল না, এরকম নানা ইস্যুতে তিনি কথা বলেছিলেন। তিনি যেই যুক্তিগুলো উপস্থাপন করেছিলেন ওগুলি খুবই পক্ষপাত দুষ্ট ছিল। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি এইটা নিয়ে কথা বলতে চান আমি আরেকদিন আপনার সঙ্গে তথ্য উপাত্ত নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। এটা তার দৃষ্টিতে তিনি সমালোচনা করেছেন, তার দৃষ্টিতে তিনি সমালোচনা করেছেন। এখন তো সমালোচনা সেই আমাদের মতো হয়ে গেল, এখন তো সমালোচনা এই সরকারেরও করছে, তার মানে তিনি ফ্যাসিবাদের দোষর হয়ে যাচ্ছেন, তা না। ওই দৃষ্টির মধ্যে আমাদের দেখাটা ঠিক হবে না। তার দৃষ্টিতে তিনি কথা বলেছেন যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়ায় নানান ধরনের অসঙ্গতি তার দৃষ্টিতে ধরা পড়েছে, অস্বচ্ছতা ধরা পড়েছে, সেটি নিয়ে তিনি কথা বলেছেন। এটি বলতেই পারেন একজন সাংবাদিক হিসেবে। এখন যেমন ঘোষণাপত্রের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছেন এই সরকারের বিরুদ্ধে। এখন ঘোষণাপত্রের বিষয়ে তো আপনার পিনাকি ভট্টাচার্য কথা বলছে, তাই না? এখন বিষয় হচ্ছে যে কে হার্ডলাইনে কথা বলছে, কে জঙ্গিবাদকে উৎসাহিত দিচ্ছে, কে উদার গণতন্ত্রের পক্ষে কথা বলছে। আপনার আমার মানে যে কমন সেন্স সেটা দিয়ে বিচার করতে হবে। এখন আপনি যার কথা বললেন তিনি তো স্পষ্টভাবে দেশে জঙ্গিবাদ কায়েম করছেন, জঙ্গিপাড়া ছড়াচ্ছেন, ওহী নাজিল করছেন, হ্যাঁ, ফরাসি দার্শনিক হয়েছেন। তো তার সাথে নিশ্চয়ই আমি ডেভিড বার্গম্যানের তুলনা করব না, সরি। আমি ডেভিড বার্গম্যানের অনেক ধরনের বিতর্ক থাকতে পারে তার সম্পর্কে, কিন্তু আমি ওই ফরাসি দার্শনিকের সঙ্গে ডেভিড বার্গম্যানের তুলনা করব না। আচ্ছা, ইকবাল হোসেন এটি প্রশ্ন করেছেন যে জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে জাতিকে ব্যস্ত রেখে পর্দার অন্তরালে কলিমুল্লাহ স্যার সহ পান্না ভাই সহ আপনার কথা বলছে আরো অনেককে দমনের ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে, এটা কি পান্না ভাই জানেন? না, আমাদেরকে দমনের চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অবস্থা আমি আসলে জানি না। তবে আমি যে ধরনের খবর পাচ্ছি নানান মাধ্যমে, উদ্বেগজনক খবর, উৎকণ্ঠা তো আছেই। এবং ধরুন আপনার সাথে কথা বলতে বলতে যদি আমাকে কোন এক ফেক মামলায় জড়িয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, প্রস্তুত আছি। তাই বলে কণ্ঠ থামানো যাবে না, তাই বলে কণ্ঠ অবদমিত করতে পারবে না, এটুকু স্পষ্ট ভাষা উচ্চারণ করতে চাই। সেরকম যদি হয় তাহলে আমার দর্শকদের জন্য কিছু বলে যান, যদি আল্লাহ না করুক যদি এরকম পরিস্থিতিতে হয়, আপনি কোনো সুযোগই পেলেন না, রাইট? হ্যাঁ, বিষয়টি হচ্ছে কি, এরকম কিছু ঘটবে ডেফিনেট করে বলা যাচ্ছে না, আবার কিছু ঘটবে না তাও বলা যাচ্ছে না, যেহেতু ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। আমি শুধু একটি কথা বলবো, দেখুন, সাংবাদিকতা করছি, অনেকে তো করার জন্য করে, অনেকে সংসার চালানোর জন্যই করে, পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে করে, নানান ধরনের ডেফিনেশন থাকতে পারে, নানান ধরনের কারণ থাকতে পারে। যদি রিয়েলি কেউ সাংবাদিকতা করতে চায় বা যারা করছেন, আমি মনে করি অন্তত সত্যটুকু উচ্চারণ করতে হবে। দেখুন, আপনি মুসলমান, আমি মুসলমান, কে কতটুকু ধর্ম পালন করি কি না করি সেটি ভিন্ন কথা, কিন্তু বেসিক জায়গাটা তো আমরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাসী, তাই না? এবং আমি তো এটুকু মনে করি যে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর মৃত্যু সে তো অবধারিত। যে আপনার সাথে কথা বলছি, কথা বলতে বলতে তো আমি যে লাইনটা ডিসকানেক্ট করব, লাইভের মধ্যেই তো দেখা যেতে পারে যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি, আপনার সামনেই হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি, হতে পারে না? অস্বাভাবিক কিছু না। মাঝে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো না, যে একজন সরকারি অফিস কর্মকর্তা তিনি চেয়ার থেকে উঠতে উঠতেই লুটিয়ে পড়লেন। সো মৃত্যু কার কখন কোথায় হবে এটা কেউ বলতে পারে না। আমি মৃত্যুর সঙ্গে এই জন্য এক্সাম্পল দিচ্ছি। আর আটক, অ্যারেস্ট, এগুলো কোন ছাড়, এগুলো কিছুই না। তো যদি মৃত্যু আসে, সত্য উচ্চারণ করতে হবে। আমি একমাত্র সৃষ্টিকর্তাকেই ভয় পাই,
তার উপরে ভরসা করে চলি, আমার নীতি নৈতিকতা সততার উপরে ভরসা করে চলি, এবং ওটাই আমার পুঁজি। এর বাইরে যদি কিছু হয় মনে করবো এগুলো আমার পাওনা, ওটা আমার পুরস্কার। এবং শুধু আমি কেন, শুধু আপনি কেন, অন্তত আমাদের সাংবাদিকরা দালালি তো করেছে। আওয়ামী লীগের সময় দালালি করেনি? অবশ্যই করেছে। এখন দালালি করছে না? অবশ্যই করছে। এখন দালালি তো আরো বেশি বেড়েছে। সেম সিনারিও তো। আওয়ামী লীগের সময় কিছু মানুষ হাত কচলাতে কচলাতে প্রধানমন্ত্রীর সামনে, সাবেক প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের বয়ান দিত, আমাদের তো লজ্জায় মাথা হেট হয়ে আসতো। এখন কি তার চেয়ে কম হচ্ছে? এই 1 বছরের মধ্যে কত ধরনের সাংবাদিক তারা পুরস্কৃত হয়েছে, কোথায় কোথায় পোস্টিং নিয়ে কোথায় কে গেছে আমরা জানি না, কে কোন স্টেশনে কার পদের জায়গায় কে ঢুকছে আমরা জানি না, কাকে কাকে বিতাড়িত করা হচ্ছে। আমি আপনাকে বলি, আমি আমাকে দিয়ে বলছি, আওয়ামী লীগের শেষ 10 বছর আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতে দেয়নি। বিভিন্ন স্টেশনে কোথাও কোথাও গেছি 6 মাস 1 বছর বেশি কাজ করতে পারিনি। কেন? ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম প্রথমে, একটা এক্সাম্পল দিচ্ছিলাম কেন প্রধানমন্ত্রীর জন্মদিনের নিউজ বিষয়টা আমি মানে 1 নম্বরে নিয়ে আসিনি, তাও আমি 4 নম্বরে শিরোনাম করেছিলাম। 4 নম্বরে কেন 1 নম্বরে করিনি? এটা বিশেষ একটা গোয়েন্দা সংস্থার জেরা মুখে পড়তে হয়েছিল। তারা আমার সবকিছু নিয়ে আমার ওই স্টেশন, আমি তখন চিফ নিউজ এডিটর দায়িত্বে, ওই টেলিভিশনের মালিক কর্তৃপক্ষের কাছে দিয়ে এলো। আমাকে বলা হলো যে আপনি এটা কেন করলেন? আমি কেন করলাম? আমি একজন জার্নালিস্ট, আমি একজন নিউজ পার্সন, আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা নিউজ কোনটা না হয়েছে। তো আচ্ছা, এই সরকারের সময় আবার আমি যে টেলিভিশনে ঢুকেছিলাম এডিটোরিয়াল পোস্টে, সেখানে বলা হলো ওই যে ফরাসি দার্শনিক, ওই যে আমেরিকান দার্শনিক, তাদের একটা টক শোতে বলা হলো যে ফ্যাসিবাদের দোসর অমুক মঞ্জু আলম পান্নাকে যদি বিতাড়িত না করা হয় তাহলে আমরা পরবর্তীটা আমরা দেখবো, তোমার মব ভায়োলেন্স করবে। তো বিষয় হচ্ছে যে এটা চাকরি খাওয়া নয়। আমাকে কিন্তু ওই স্টেশন চাকরি ছাড়তে বলেনি। আমাকে শর্ত দিয়েছিল, আমি সেই শর্ত মানিনি। আমাকে অপশন দিয়েছিল যে হয় এটা তুমি থাকো, বাট এটা করতে হবে। নো, প্রশ্নই ওঠে না কোনো ধরনের আপোষ করার। কি করতে বলেছিল আপনাকে? এটা বলতেই হবে না, তা না, বলার মতো হলে বলতে আচ্ছা, পারেন। মনে করুন যে আমার এই মানচিত্র চ্যানেলটা বন্ধ করতে বলেছিল, যেখানে আমি ফ্রিডম মানে ফ্রিডম নিয়ে কথা বলছি, আমার এই চ্যানেল বন্ধ করতে বলা হয়েছিল। আমি তো দাসত্ব করব না। আমি দাসত্ব করার জন্য আমি যেখানে ফ্রিডম নিয়ে কথা বলছি, আমি তো সেইটা আমি বন্ধ করব না। সো আমি বললাম ঠিক আছে, ওকে ফাইন, আমি কুইট করছি। আমি নিজে রিজাইন করলাম। এবং ওইখান থেকে ওই টকশো থেকে এই যে সব দার্শনিকরা, বিদেশি দার্শনিকরা বলছিল যে আমি কোন কাজ করি, আমি আসলে সাংবাদিক না, এসব নিয়ে না সুলতানা কথা বলতে ঘেন্না বোধ হয়। এবং নানান ধরনের অপবাদ ছড়ানো হলো। এই যে আপনার সামনে আমি আমার মানচিত্রে আমি কিছুটা কথা বলেছি, আজকে আবার আরো বেশি ওপেন কথা বলছি আপনার এখানে, আপনি প্রশ্ন করাতে। এখন বিষয় হচ্ছে যে আমি বলে এলাম কোনো দরকার নেই, বেতনও খারাপ ছিল না। এখন টাকার লালাই তো আমরা নই। টাকার হিসাব করলে কত কি করা যেত এই জীবনে? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এবং আমি স্ট্রেট বলে আসলাম ওকে ফাইন, আমি কুইট করছি নিজেকে, আমি থাকবো না। এই হচ্ছে বাস্তবতা। সো আপনি আপনি তো তুলনা চাচ্ছিলেন, কম্পারিজনটা শুনতে চাচ্ছিলেন। আওয়ামী লীগের সময় হয়েছে, আমি নিজের দায়িত্ব নিয়ে আমার নিজের ক্ষেত্রে বলছি, 10টা বছর আমি ঠিক মতো কাজ করতে পারিনি কোথাও। তারও একটা সিস্টেম ছিল, গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানান প্রক্রিয়া করে এই জায়গায় ওই জায়গায় ফল্ট ধরে তারা এই ফাইল তৈরি করতো। আর এখন তো ওপেন হুমকি, ওপেন হুমকি। আনিস আলমগীর আমাদের কলিগ, সিনিয়র কলিগ, বড় ভাই, তার সম্বন্ধে ওই দার্শনিকদের কেউ কেউ বলছেন যে সে এখনো জীবিত থাকে কিভাবে। আপনি চিন্তা করতে পারেন কোথায় আছি আমরা। আমি শুধু 2 সরকারের মধ্যে কম্পারিজনটা করছি, আপনি 2 সরকারের মধ্যে তুলনাটা টানতে চেয়েছেন বিধায়। এরকম তো আগেও হয়েছে, অন্য দল যখন ক্ষমতায় ছিল তখনও হয়েছে না? 21 টেলিভিশন বন্ধ হয়েছে না বিএনপির সময়? হয়েছে তো। তো প্রতিটি সরকারের সময় কম বেশি সাংবাদিকরা সবসময় ঝুঁকির মধ্যে থাকে, কিন্তু সেটা ক্রমান্বয়ে বাড়ছে। আওয়ামী লীগ 15 বছরে যা না করেছে, এই 1 বছরে আমরা এই সরকারের সম্পূর্ণ নগ্ন রূপ এর মধ্যে দেখে ফেলেছি। অতএব আপনি তুলনাটা কিভাবে টানবেন? ডেইলি স্টারের সামনে, প্রথম আলোর সামনে জিয়াফত করা হয় ইন্ডিয়া দালাল বলে। দালালি এখন কি
পাকিস্তানের দালালি করতে হবে। আমি ইন্ডিয়ার দালালি করবো না, বেশ ভালো কথা, তাহলে পাকিস্তানের দালালি এটা সম্ভব, এখন তাই করছে। সরি, কথা বলতে গিয়ে বোঝা আমাকে একটা জিনিস বলুন তো, ধরেন আপনার কি মনে হয় যখন আওয়ামী লীগ আমলে যখন গোয়েন্দা সংস্থা থেকে আপনার ফাইল তৈরি করা, আপনাকে ডেকে হুঁশিয়ারি দেয়া, হ্যাঁ, নানান রকম নসিহত করা, এগুলো তো আমিও দুই একবার যে পাইনি তা তো নয়, আওয়ামী লীগ আমলেই পেয়েছি। তো ধরেন আপনার কি মনে হয় এগুলো সরকার জানতো? সরকার বলতে প্রধানমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর কার্যালয় জানতো? আপনার কি মনে হয়? দেখুন, হ্যাঁ, প্রধানমন্ত্রীর কার্যালয় জানবে না কেন? কোন কোন ক্ষেত্রে অতিরঞ্জিত হয়েছে সরকারের বিভিন্ন উইং বা গোয়েন্দা সংস্থা বিভিন্ন উইং, তারা বাড়াবাড়ি করেছে। আমি একটা এক্সাম্পল দিই। আজকে শিবিরের ছেলেরা ওই সাদিক কায়েম টাইম কারা কারা বলছে যে আমরা রাজনীতির স্বার্থে বা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা ছাত্রলীগে ঢুকেছিলাম, এবং যে নির্যাতনগুলো করা হতো আমরা অতি উৎসাহী হয়ে এই নির্যাতনগুলো করতাম বেশি বেশি ছাত্রলীগ প্রমাণ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, হেলমেট বাহিনী, অনেকে বলে যে আরে হেলমেট বাহিনী তো ওগুলো সব শিবিরে ছেড়ে ফেলেছিল। আচ্ছা, ধরে নিলাম শিবিরে ছেড়ে ফেলেছিল, কিন্তু ওটা বলে তো আওয়ামী লীগের সবকিছু জায়েজ করার সুযোগ নেই। যদি হেলমেট বাহিনীর মধ্যে শিবিরের ছেলেপেলেরা ঢুকেই থাকে, হেলমেট বাহিনীর যে কার্যক্রম আমরা দেখেছি একটা দুটো তো না, দিনের পর দিন দেখেছি, অসংখ্যবার দেখেছি, যেখানে কোনো গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে বা আন্দোলন হচ্ছে, সেই 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সেখানেও তো হেলমেট বাহিনী কাজ করেছে, তাই না? আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে কি, তখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেই হেলমেট বাহিনীর বিরুদ্ধে? মধ্যে কারা কারা অ্যাকশনে নেমেছে, কারা কারা এই আন্দোলনের উপরে আঘাত এনেছে, কারা কারা অন্য দলের বা বিরোধী দলের মিটিং মিছিলে হামলা করেছে, কেন অ্যাকশন নেওয়া হয়নি? যেহেতু অ্যাকশন নেওয়া হয়নি, দায়িত্ব আওয়ামী লীগের। ওই কথা বলার কোনো সুযোগ নেই যে ওরা তো শিবিরের ছিল। ঠিক আপনি যে প্রশ্নটি করলেন যে এটি কি সরকার প্রধান জানতো, কেন জানবে না? না জানাটাই তো অপরাধ, না জানাটাই অপরাধ। ধরেন আমি প্রশ্নটি এই কারণে করেছি, আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি, আমি যখন এরকম, আমিও আওয়ামী লীগের আমলে অনেকভাবে হয়রানির শিকার হয়েছি। এমনকি আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়ে 7 মাস আমি চাকরি করিনি, পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে আমাকে। তো আমি পরে খোঁজ নিয়ে দেখেছি প্রধানমন্ত্রীর অফিস সেটি জানতেন না। তো এখন যখন আমরা দেখি যে বিভিন্ন শিবির যেমন লুকায়িত হয়ে দলের ভিতর ঢুকে, ছাত্রলীগের ভিতর ঢুকে হেলমেট বাহিনী হিসেবে মানুষের উপর অত্যাচার করেছে, এটির দায় যেমন ছাত্রলীগের, আওয়ামী লীগের, ঠিক তেমনি প্রধানমন্ত্রী একটা সরকার। কিন্তু যারা এই কাজগুলি করে, গোয়েন্দা বাহিনী, বিশেষ গোয়েন্দা সংস্থা, আমি বলি, আমি শেষ করি, আমার প্রশ্নটি হচ্ছে বিশেষ গোয়েন্দা সংস্থা, আমি ধরেন যদি ডিবি পুলিশ করে আমার মনে হয় সরকার জানে, যদি র্যাব করে সরকার মোটামুটি একটু জানে, কিন্তু আপনি জানেন কতগুলো সংস্থা আছে, সবগুলো প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত যায় বলে আমার মনে হয় না। কিন্তু যেভাবে করে শিবিরের ভিতরে লুকায়িত ছিল, অমনি করে গোয়েন্দা সংস্থার ভিতরে এই মেকানিজমটা হয়নি। হাউ ডু ইউ নো দ্যাট? কারণ আমরা এই যে শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ বলা হয় গোয়েন্দা ব্যর্থতা, তার কাছে খবরই পৌঁছায়নি, তাই না? না, ওটা আবার অন্য বিতর্ক যে এই আন্দোলনের খবর তার কাছে পৌঁছেছে কিনা, এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয়। মানে কেউ যে ভিতর থেকে এই স্যাবোটাজ গুলো করে নাই, আমরা কি নিশ্চিত কিনা, আমি এটা জানতে চাচ্ছি। ওটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আপনি 15.5 বছরের শাসনকে এইভাবে সরলীকরণ করে দায়মুক্ত করার কোনো সুযোগ নেই। যেমনটি এখন ঘটছে, আপনি 15.5 বছর আওয়ামী লীগের শাসন ব্যবস্থা কথা বাদ দিন, এখন যেটি ঘটছে, যখন নোয়াব থেকে সংবাদপত্র পরিষদের মালিক পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো, জনকণ্ঠকে কেন্দ্র করে গণমাধ্যমের উপরে হুমকি, গণমাধ্যমের উপরে মব ভায়োলেন্স ক্রিয়েট করা, গণমাধ্যম কর্মীদের উপরে খড়গহস্ত নামানো ইত্যাদি ইত্যাদি বিষয়ে একটা বৃহস্পতিবার একটা বিবৃতি দেওয়া হলো। সেই বিবৃতি এগেনস্টে প্রধান উপদেষ্টা প্রেস উইং পাল্টা বিবৃতি দিল, তারা এটিকে প্রত্যাখ্যান করলো। বিষয়টি হচ্ছে কি, এগুলো করলে না, আমি সরি আপনার কথার বিরোধিতা করছি না, আমি আমার অভিমত জানাচ্ছি, এগুলো বলে আসলে প্রত্যেকটা সরকারের হায়ার অথরিটিকে পাশ কাটানোর একটা সুযোগ দিয়ে দেওয়া হয়। তাহলে এখন যেই হিসেবটি টিআইবি দিয়েছে গত 4 আগস্ট, তারা যে প্রতিবেদনটি দিয়েছে, কতজন মানুষের চাকরিচ্যুতি,
কতজন মানুষকে, কত জায়গায় পদ দখল বা কত মানুষকে হত্যা করা, আহত করা, তাহলে তো বলা হবে যে ডক্টর ইউনূস সরকারের হায়ার অথরিটি তারা বলবে যে আমরা তো এগুলো জানি না, এগুলো অন্য কেউ করছে। দায়িত্ব তাদেরকে নিতেই হবে, তারা জানুক। অবশ্যই দায়িত্ব তো আওয়ামী লীগকে নিতেই হবে, তাদের আমলে যা ঘটনাগুলো ঘটেছে সেই দায়িত্ব তো অবশ্যই তাদের তো এখানে জনগণকে তাদের মুখোমুখি হতেই হবে। আমি মানে মানে ধরেন এখন যেমন সরকারের 4টি অংশকে দেখতে পাই, হ্যাঁ, সেই 4টি অংশর কে কার দায়িত্ব নেবে? পুরোটাই তো দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের, রাইট? যেখানেই যে ঘটনা ঘটুক না কেন দায়িত্ব তো সরকারের, সরকারকে নিতে হবে, এ ব্যাপারে তো কোনো ছাড় নাই। ডক্টর ইউনূস কি কাউকে গলা কেটে হত্যা করছেন? নিশ্চয়ই না, কিন্তু তিনি পুরো জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না, ব্যর্থতার দায়িত্ব তারই, তাই না? সেরকম গত সরকারের আমলে যা কিছু ঘটেছে সব দায় অবশ্যই আওয়ামী লীগ সরকারের, কোনো সন্দেহ নাই তাতে, এবং সেজন্য তাদের বিচারও হওয়া উচিত, এবং অপরাধী যারা তাদের কোনোভাবে পার পাওয়া তো উচিত, কোনো সুযোগই নেই। আমি শেষ করব, তার আগে যদি আর একটা জিনিস একটু বলি যে এই বর্তমান সরকারে আপনি দেখেন এনসিপি হঠাৎ করেই খুব তারা সেই কক্সবাজার চলে গেল, তারা তাদের দাবি ঘোষণাপত্র দিতে হবে, সেদিন তারা উপস্থিত ছিল না, তাই না? তো আলটিমেটলি তাদেরকে কি ডক্টর ইউনূস ডিজাউন করে ফেললেন? এটা নিয়ে ভিতরে ভিতরে অনেক কিছু চলছে, আমরা যা দেখছি একটা ঘোলাটে পরিস্থিতি। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সবকিছু ডিজাউন করলো কিনা তা না, এখানে অনেকগুলো ভর কেন্দ্র তো রয়েছে সরকারের। হ্যাঁ, জামাত একটি ভর কেন্দ্র, এনসিপি একটা ভর কেন্দ্র, বিএনপিও মোটামুটি ক্ষমতা না গিয়েও তারাও নানান ধরনের প্রশাসনিক এক ধরনের আধিপত্য বিরাজ করছে, বজায় রাখছে, এগুলো তো সত্য কথা। এবং বিএনপিকে থ্যাঙ্কস অন্তত দুটো কারণে, তারা ফ্রম দ্য বিগিনিং রাষ্ট্রপতির অপসারণ কিন্তু চায়নি, এবং যেটাই এনসিপি চাচ্ছিল পারেনি। আরেকটি হচ্ছে এই যে ঘোষণাপত্রের বিষয়টি, তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে, তারা সংবিধান ছুঁড়ে ফেলে তারা নতুন সংবিধান করবে। এখানেও বিএনপির তুমুল আপত্তির কারণে কিন্তু এই দুটি জিনিস হয়নি। একটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ, সেই বিষয়টি হতে দেয়নি, আরেকটা হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লেখা। অবশ্যই বিএনপি এখানে অনেক বড় ধন্যবাদ পাওয়ার যোগ্য, নইলে এই দুটি ইস্যুতে বাংলাদেশ আরো ভয়ঙ্কর কোনো কিছুর মধ্যে ঢুকে যেত। এই ঘোষণাপত্রের বিষয়ে ঠিক যেমন ভাবে গত 30শে ডিসেম্বর এনসিপি ঘোষণা দিতে পারেনি, সরকার ঠেকিয়ে রেখেছিল বিএনপির চাপে, যেটি 7 মাস বা 8 মাস পর এসে ঘোষণা করা হলো। আমাদের ওই সোকল রিপাবলিক কিন্তু সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা হয়নি, দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করা হয়নি, সংবিধানকে অস্বীকার করা হয়নি। এখানে বিএনপি একটি প্রভাব কাজ করেছে। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির মধ্যে আমার ধারণা তাদের মধ্যে গ্রুপিং চরম পর্যায়ে পৌঁছেছে, এবং তৃতীয়ত হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের একটা চাপ আছে। সবকিছু সামলে উঠে মানে কতটুকু উঠতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমি জানি না, তবে তার বই প্রকাশে ঘোষণাপত্র তাই বলে এই না যে তাদের চাওয়া পাওয়ার একেবারেই কিছু রাখা হয়নি। মানে এটা তো একেবারে একটা বিশেষ দলের বিষোদ্গার, এটা তো কোনো ঘোষণাপত্র না আমার দৃষ্টিতে, একটা বিশেষ দলের বিষোদ্গার, যেখানে আমাদের এই স্বাধীনতার, আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা উল্লেখ করা হয়নি। আপনি দুটো সামরিক শাসন, একটা জেনারেল জিয়ার, আরেকটি হচ্ছে জেনারেল এরশাদের। জেনারেল জিয়ারটা একেবারে অ্যাভয়েড করা হয়েছে, নিয়ে আসা হয়েছে জেনারেল এরশাদের সামরিক শাসনটা। গণ অভ্যুত্থান, এটাও গণ অভ্যুত্থান, 24-এরটা, 90-এরটাও গণ অভ্যুত্থান। ওটা সম্বন্ধে 1 লাইন বলা হয়েছে, আর এটা সম্বন্ধে 36 লাইন বলা হয়েছে। এটা কোনো ঘোষণাপত্র নয়। এবং মনে হয়েছে যে স্বাধীনতার পর থেকে 1971-এর পর থেকে আজ অবধি এই 54 বছরে যা গুম খুন হত্যা নৈরাজ্য অরাজকতা যা হয়েছে সব আওয়ামী লীগ করেছে, সব। আর আওয়ামী লীগের বাইরে যারা ছিল সব ফেরেশতা ছিল। এবং 2008 সালে যে নির্বাচনটা হয়েছে কম্পারেটিভলি অনেক ভালো নির্বাচন। অনেকে বলে সেখানে মেকানিজম ছিল, সেখানে অনেক কিছু হতে পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে যদি সেই নির্বাচনটাও বিতর্কিত করার অভিযোগ আনা হয়, তাহলে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন আছে কেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তো সেই নির্বাচন কমিশনেরই একজন অন্যতম সদস্য ছিলেন, তাহলে কেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে রাখা হয়েছে?
এগুলো না অনেক মানে কমপ্লেক্সিটি ঠিক না, মানে ফসফস বাঁধিয়ে দিচ্ছে এরা আর কি। হ্যাঁ, সো ঘোষণাপত্রটা এটা কোনো ঘোষণাপত্রই নয়, এটা একটা। কি মনে হয় সরকারের আয়ু কতদিন? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আমার ধারণা নির্বাচন হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, তিনি সেই সুযোগটি পাবেন না। আর হলেও সেটি কোনোভাবেই সম্ভব না নিরপেক্ষ হওয়ার, ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং আমার ধারণা সর্বসাকুল্যে এটি না করে উপায় ছিল না, ঘোষণা একটা দিতে বাধ্য হয়েছে, নির্বাচনে একটা সময়সীমা দিতে বাধ্য হয়েছে সব রাজনৈতিক দলকে একটা ঠান্ডা অবস্থা রাখতে। এবং আপনি দেখবেন যে নির্বাচন কমিশন থেকে নিশ্চয়ই শিডিউল ঘোষণা করা হবে নির্বাচনের 50 থেকে 60 দিন আগে, সেই হিসেবে ডিসেম্বরের দিকে। তো অন্তত এই যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 5-6 মাস, এই 5-6 মাস যাতে নির্বিঘ্নে কাটাতে পারে, এই নির্বাচনী হ্যানত্যান এগুলো যেন চাপচুপ না থাকে। এবং এই যে আইওয়াস, এই যে কাজের গতি বাড়ানো, নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের কাজ বাড়ানো, এগুলো স্রেফ নাটকে। এটি আমার একেবারে ব্যক্তিগত ধারণা, মানে বিগত 1 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি এগুলো স্রেফ নাটকের অংশ, বিএনপিকে ফাঁদে ফেলে অংশ। তবে হ্যাঁ, নির্বাচন দিতেই হবে, না দিয়ে যাবে কোথায়? এবং তারপর আমার ধারণা এই সরকারের অধীনে কোনো নির্বাচন হয়তো সম্ভব না, এটা একেবারেই আমার ব্যক্তিগত ধারণা। জি, আমি শেষ করব। মঞ্জুরুল আলম পান্না, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। শেষ যদি দর্শকদের কিছু বলতে চান। একজন সাংবাদিক হিসেবে যদি বলতে হবে শুধু এই সরকার নয়, প্রতিটি সরকারের সময় প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে, প্রতিটি অপকর্মের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার থাকতে হবে, যতই হুমকি আসুক, যতই খড়গহস্ত নেমে আসুক। দেখুন, সক্রেটিসের একটা কথা আছে, আইনস্টাইনের একটা কথা আছে, যে সমাজ ধ্বংস হয় সন্ত্রাসীদের মাধ্যমে নয়, খারাপ লোকের মাধ্যমে নয়, সমাজ ধ্বংস হয় ভালো মানুষদের নিষ্ক্রিয়তার কারণে। অর্থাৎ যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ বলে নিজেদেরকে দাবি করেন, বা আমরা যাদেরকে চিনি জানি, তাদের নিষ্ক্রিয়তার কারণেই সমাজ ধ্বংস হয়। একটা সন্ত্রাসী কজন মানুষ হত্যা করতে পারে? একটা সন্ত্রাসী, একটা খারাপ লোক কটা মানুষ খারাপ করতে পারে? কিন্তু যে মানুষগুলোর উপরে সমাজ, রাষ্ট্র নির্ভর করে থাকে যে কোন দিকে ধাবিত হবে, সেই মানুষগুলো যখন চুপ থাকে, একদিকে ওই সন্ত্রাসীরা বা খারাপ মানুষরা উৎসাহিত হয় বেশি, আর একদিকে ওই ভালো মানুষদের ভালো পরামর্শ থেকে রাষ্ট্র বঞ্চিত হয়। অতএব আইনস্টাইনের এই কথাটা আমরা অনেকেই জানি না, অনেকে জানলেও ভুলে যাই, আবার জানলেও মানার চেষ্টা করি না, কিন্তু বাস্তবতা এটি। সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যদি নিজে যদি নিজেকে ভালো মানুষ হিসেবে দাবি করে থাকেন, সৎ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে মনে করেন, আমি বলবো যে প্রতিবাদের জায়গাটি সবাইকেই সোচ্চার থাকতে হবে। জি, মঞ্জুরুল আলম পান্না, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকুন। এবং দর্শক যারা মঞ্জুরুল আলম পান্না সম্পর্কে জানতে চান, আপনারা, তার একটি ইউটিউব চ্যানেল আছে মানচিত্র নাম, নিশ্চয়ই সেখানে গিয়ে তার অ্যানালাইসিস গুলো আপনারা দেখতেও পাবেন। মঞ্জুরুল আলম পান্না, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন এবং নিরাপদে থাকুন, আটক হয়েন না আর কি। ভালো থাকুন।